কিন্তু কেমন আছো তোমরা? আজকে আবার হাজির হলাম তোমাদের সামনে। আমি তোমাদের জুয়েল স্যার, অর্থনীতি নিয়ে কথা বলার জন্য, অর্থনীতিকে সহজভাবে চিন্তা করার জন্য এবং সঠিক সুন্দরভাবে আমরা চিন্তা করতে পারা। আমার কাছে যেটা মনে হয় যে পড়াশোনা করা মানে কিন্তু তুমি কত সহজভাবে সুন্দরভাবে চিন্তা করতে পারো এবং চিন্তার পরিধিটা বিস্তার করা। যাই হোক, ক্লাস শুরু করার আগে আমরা আজকে একটা গল্প দিয়ে শুরু করি। তো গল্পটা ইকোনমিক্স শুরু করার আগে একজন ব্যাকরণবিদের গল্প বলি, ঠিক আছে? তো ব্যাকরণবিদ উনি ছিল একজন ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান ব্যাকরণবিদ। এটা বাস্তবধর্মী গল্প। তো ইন্ডিয়ান ব্যাকরণবিদটা উনি বেশ কয়েকবার পরীক্ষা দেয় ফেল করে, পরীক্ষা দেয় ফেল করে, এভাবে 3-4 বার ফেল করেছে, 5 বার ফেল করেছে। 5 বার ফেল করার পরে কী করলো, ওনার বাসা থেকে বললো যে তুমি বাড়ি থেকে চলে যাও, বেড়ে যাও। মানে বেশ খারাপ আচরণ করতে করতে একসময় সে তাকে দুর্ব্যবহার করে তাকে বাড়ি থেকে সেই চলে যায়। যাওয়ার পরে আবার কোথায় থাকবে, আবার বাড়িতে ব্যাক আসে কয়েকদিন পরে, আবার পরীক্ষা দেয়, আবার ফেল করে। তার দিয়ে সে ভাবে যে আমার দিয়ে আর পড়াশোনা হবে না। বাড়ির লোকজনও ভাবে যে আসলে আমার দিয়ে ওর দিয়ে পড়াশোনা হবে না। তো ব্যাকরণবিদ একদিন সত্যি সত্যি সে বাড়ি থেকে পালায় গেল। পালায় যাওয়ার পরে, মানে পালায় যাওয়া বলতে আসলে চলে গেল, বাড়ির লোকজন তাকে দেখতে পারে না। তো চলে যাওয়ার পরে কি হলো, ব্যাকরণবিদের অনেক তৃষ্ণা পেয়েছে। উনি আসলে ওই সময় তো ব্যাকরণবিদ ছিল না, সাধারণ মানুষ ছিল। তো তৃষ্ণা পাওয়ার পরে ওই যে টিউবওয়েল আছে, তোমরা মনে হয় ছিল, টিউবওয়েলের নিচেই যে উনি দেখে যে মানুষ মাটির কলস আছে না, মাটির কলসে পানি নিচ্ছে। তো ওইটা কি যে প্লাস্টার করা, বা ওই এটা তোমার মেঝেটা, তো মেঝের উপরে কলস রাখতে রাখতে একটা সময় কি হয়, একটা সময় ডিপ হয়ে যায়, ওইটা ডিপ হয়ে যায়, হালকা ডিপ হয়ে যায় ওই প্লাস্টারটা। তো উনি পানি খেতে গিয়ে একজনকে বলছে আমাকে একটু পানি চেপে দেবেন, মানে টিউবওয়েলে পানি চেপে উনি এইভাবে ধরে খায়। নিচের দিকে যখন তাকায় তখন দেখে যে ওইটা প্লাস্টারটা হালকা ক্ষয় হয়ে গেছে, বেশ খানিকটা ক্ষয় গেছে, এবং ওখানে মাটির কলস ওই জায়গা সুন্দরভাবে বসছে। তো যখন ব্যাকরণবিদ জিজ্ঞাসা করে, আসা এখানে কি ওই গর্তটা আসলে কি করা ছিল প্রথমে? তো একজন মহিলা বলছে না, এটা করা ছিল না, এটা আসলে মাটির কলসের ঘষায় এটা ক্ষয় হয়ে গেছে। তো ব্যাকরণবিদ এখানে চিন্তা করে যে আসলে মাটির কলস, মাটিতে মানে প্লাস্টার ক্ষয় করে ফেলছে, শান যেটা প্লাস্টার করা, তাহলে আমার দিয়ে কেন হবে না, আমি কেন পারবো না? এই চিন্তা তার মাথায় আসে, এবং এই চিন্তা মাথায় আসার পরে সে আপ্রাণ চেষ্টা করে এবং বাড়িতে যাওয়ার পরে বাড়ির লোকজনকে বোঝায় যে আসলে আমি করবো, আমি পারবো। তো বাড়ির লোকজন কিছুতেই বিশ্বাস করে না, এবং শেষমেশ আসলে বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়ার পরে সে আসলে আপ্রাণ চেষ্টা করে, তার চেষ্টার কোনো ঘাটতি থাকে না, এই সময় প্রচুর চেষ্টা করে। এই চেষ্টার ফলশ্রুতিতে সে আস্তে আস্তে পড়াশোনা করে এবং পরবর্তীতে পাশ করার পরে সে ভারতের একজন বড় ব্যাকরণবিদ হয়ে যায়। তো এখানে কেন এই গল্প বললাম, যে তোমরা দেখো, একটু এর সাথে অ্যাড করে দিই যে নিউ মার্কেটে যখন গেছো, নিউ মার্কেট বা আদার্স ওই যেই ফ্লাইওভারগুলোতে আমরা উঠতে থাকি, ওখানে কি মানুষের পায়ের ঘষায় কিন্তু ওই তোমার সিঁড়িগুলা ক্ষয় হয়ে যায়। তার মানে তুমি একটা সাধারণ জিনিস দিয়েও যদি বারবার ঘষা দিতে থাকো, একটা কঠিন জিনিস ক্ষয় হয়ে যাবে। আমি এটাই বোঝাতে চাইলাম যে তোমাকে দিয়ে যদি কেউ বলে যে তোকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, ইকোনমিক্স কঠিন, এটা কঠিন, আসলে তোমাকে দিয়েই হবে, যে বলছে তার দিয়ে হয়নি, এই কারণে সে এই কথাটা বলছে। তুমি নিজের উপর আস্থা রাখো, সঠিক সুন্দরভাবে বারবার দেখতে থাকো। পড়াশোনা মানে আসলে কঠিন জিনিস না। পড়াশোনা মানে কি? পড়াশোনা মানে হচ্ছে বারবার দেখতে থাকা, প্র্যাকটিস করা। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ঠিক এরকম বারবার আমি যদি প্র্যাকটিস করতে থাকি, দেখতে থাকি, একসময় খুব সহজ সাবলীলভাবে আমরা কিন্তু বুঝতে পারবো, এবং একসময় দেখবো খুব সহজভাবে আমরা এই জিনিসগুলো খুব ভালো শিখে ফেলছি। তো ইকোনমিক্স নিয়ে এবার আসি, একটা গল্প বললাম, ইকোনমিক্স থেকে আসি। ইকোনমিক্স আসলে আমাদের গতদিন বলছিলাম যে আসলে কেন পড়বো, পড়ে কী হবে, কেরিয়ার বিল্ড আপ করতে পারবো, এখানে বিভিন্ন কথা বলছিলাম। আজকে আমরা ইকোনমিক্সের ছোট একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। ইকোনমিক্স কিন্তু খুবই মজাদায়ক একটা সাবজেক্ট। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে মনে করো একটা মানুষ কখনোই মিষ্টি খায়নি, কখনোই না মিষ্টি খায়নি, এবং মিষ্টির স্বাদটা কীরকম সে বোঝে না। তো তাকে মিষ্টির স্বাদ বোঝাতে হলে কী করতে হবে? তাকে মিষ্টির স্বাদ বোঝাতে হলে সে মানে তার জিহ্বার করে নিশ্চয়ই মিষ্টিটা ফেলতে হবে, তাই না? দিলে সে সেই স্বাদটা উপলব্ধি করবে। তার আগ পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না যে আসলে মিষ্টিটা কেমন। মিষ্টির আসলে কোনো সংজ্ঞা নেই, মিষ্টি এখানে
ওনাকে খাওয়াতে হবে, খাওয়ানোর পরে বোঝা যায়। ইকোনমিক্সটা ঠিক এরকম, ইকোনমিক্সটা তোমার টেস্ট করতে হবে। টেস্ট করলে মানে টেস্ট নিতে পারলে, তুমি যদি টেস্টটা গ্রহণ করতে পারো, এই টেস্ট যে কী টেস্ট এটা তোমাকে আমি বোঝাতে পারবো। এটা তুমিই বুঝবা তখন, যখন তুমি এই স্বাদটা আহরণ করো। যাই হোক, আমরা এবার ইকোনমিক্সে আসি। ইকোনমিক্সের যে কোনো সাবজেক্ট পড়তে গেলে আমরা এই সাবজেক্টের জনক করব। জনক আসলে কে, এই জনকটা মানে যে আবিষ্কার করেছে। তো এর আগে একটা কথা বলি, আমি ছোট ছোট উক্তি দিয়ে আমরা পড়াশোনা শুরু করতে পারি, এবং এই উক্তিগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এসছে। যে কথাটা আমি বলছি শোনো এখন। এই কথাটা হচ্ছে সার্গ্রোসাম বিধিতে বলা হয়েছে। সার্গ্রোসাম ছিল রানী এলিজাবেথের একজন অর্থনীতির বিশেষ উপদেষ্টা। উনি রানী এলিজাবেথ কী করলো, রানী এলিজাবেথ তৎকালীন সময়ে কি ছিল, তৎকালীন সময়ে তো রৌপ্য মুদ্রা ছিল, তাই না? রৌপ্য মুদ্রাগুলো কি ছিল? রৌপ্য মুদ্রাগুলো ছিল তোমার একটু সুন্দর না আর কি। রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা যদি আমরা রাখি এক জায়গায়, তাহলে কি দেখবো যে রৌপ্য মুদ্রাগুলো হচ্ছে দেখতে একটু নিকৃষ্ট মতো, ঠিক না? মানে উৎকৃষ্ট না। স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা যদি দুটো আলাদা আলাদা এক জায়গায় রাখা হয়, তাহলে দেখবো যে স্বর্ণ মুদ্রাটা কি হচ্ছে, চকচক করছে, কিন্তু রৌপ্য মুদ্রা তো চকচক করে না। এখন রানী এলিজাবেথ চিন্তা করলো যে আমার রাজ্যে আমি সব স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। সব স্বর্ণ মুদ্রা দিলে রৌপ্য মুদ্রাগুলো সব কালেক্ট করে উঠায় নিব, আমার রাজ্যে কোনো রৌপ্য মুদ্রা থাকবে না। তখন সার্গ্রোসামকে উনি ডাকলেন, রানী এলিজাবেথ। ডাকার পরে বললেন যে এটা কিন্তু একটা সত্য ঘটনা এবং বাস্তব ঘটনা। যখন রৌপ্য মুদ্রাকে উঠায় নিয়ে স্বর্ণ মুদ্রা বাজারে ছাড়া হয়, তখন সার্গ্রোসামকে রানী এলিজাবেথ ডাকছে এবং রানী এলিজাবেথ বলছে যে আমার রাজ্যে কোনো রৌপ্য মুদ্রা থাকবে না, সব স্বর্ণ মুদ্রা করে দাও। এখন গ্রোসাম আসলে সব তো একবারে উঠায় নেওয়া সম্ভব না। এটা সব একবার উঠায় নিলে মানুষের হাতে টাকা থাকবে না, মানুষের হাতে টাকা না থাকলে তো অর্থনীতি সচল থাকবে না। তো সার্গ্রোসাম চিন্তা করলো যে আমরা কয়েকটা ধাপে এই স্বর্ণ মুদ্রা ছাড়বো এবং রৌপ্য মুদ্রাগুলো উঠায় নিব। তখন সার্গ্রোসাম ফার্স্ট টাইমে বললো যে আমরা দেখা যাচ্ছে 5,000 স্বর্ণ মুদ্রা ছাড়বো বাজারে। তো 5,000 স্বর্ণ মুদ্রা বাজারে ছাড়ে, আর 5,000 ঠিক রৌপ্য মুদ্রা, ওই সমপরিমাণ টাকার রৌপ্য মুদ্রা উঠায় নিয়ে আসে। তখন সার্গ্রোসাম একটা জিনিস উপলব্ধি করেন যে মানুষের হাতে যেই স্বর্ণ মুদ্রাগুলো যাচ্ছে, এই স্বর্ণ মুদ্রাগুলো বাজারে দেখা যাচ্ছে। দেখো, তুমি একটা জিনিস ফলো করবা, সাধারণ মানুষের কাছে সবসময়, সাধারণ মানুষ বলতে 80% মানুষকে তুমি কম্পেয়ার করো, বা 20% বাদ ওই বাদ দাও, বা 10% বাদ দাও, 80% 90% মানুষকে তুমি চিন্তা করো। তোমার কাছে না, একজন মানুষের কাছে যদি একটা চকচকে টাকার 500, মনে করো 100 টাকার একটা চকচকে নোট আর একটা ময়লা নোট আছে, তুমি বাজার করতে গিয়ে চকচকে নোটটা পকেটে রাখো না, আর ময়লা নোটটা দিয়ে দাও। তো হচ্ছে সার্গ্রোসাম ওই সময় দেখলো যে আসলে স্বর্ণ মুদ্রা আমি যতই বাজারে ছাড়ছি, এই স্বর্ণ মুদ্রাগুলো বাজারে থাকছে না। কি হচ্ছে, স্বর্ণ মুদ্রাগুলো মানুষ জমায় রাখছে, আর এই রৌপ্য মুদ্রাগুলো মানে নিকৃষ্ট মুদ্রাগুলো বাজারে ছেড়ে দিচ্ছে, মানে মানুষের লেনদেন করছে। তখন সার্গ্রোসাম রানী এলিজাবেথ আবার তাকে যে আসলে কি সমস্যা, আমি তো স্বর্ণ মুদ্রা কোনো দেখতে পাচ্ছি না, স্বর্ণ মুদ্রা নাই, সব তো বাজারের রৌপ্য মুদ্রা। তখন সার্গ্রোসাম এই কথাটা বলে যে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এই উক্তিটা কার, সার্গ্রোসামের। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 8টা থেকে 10টার কোশ্চেন তুমি ইকোনমিক্সের এই 2 পেপার থেকে পাবাই। তুমি যদি বলো যে আমি লাস্ট যে পরীক্ষা হয়েছে এখানে আমি পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে তোমাকে বলতে পারি যে এত পৃষ্ঠা থেকে এই জায়গা থেকে এই প্রশ্ন আসছে, এত পৃষ্ঠা থেকে এই কাছে আসছে, এবং যে অধ্যায়গুলো আমাদের আছে এই অধ্যায়গুলো আমি যেখান থেকে বলবো তুমি রিসার্চ করবা, এই অধ্যায় থেকে প্রশ্ন আবার আসবে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি বইগুলা খুব সুন্দর করে পড়তে পারি এবং খুব সুন্দর সাবলীলভাবে বারবার দাগায় পড়বো, তাহলে আমরা এখানে ইন্টারমিডিয়েটও আমরা ভালো রেজাল্ট করতে পারবো। পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে যখন যাবো, তখন এই বইগুলোর ভেতর থেকেই দেখবা কোশ্চেন থাকবেই, গ্যারান্টি। তার মানে ইকোনমিক্স থেকে কোশ্চেন থাকবে, এই জন্য ইকোনমিক্সকে অ্যাভয়েড করা যাবে না। এটা খুব সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করবো, এবং তোমরা আমার সাথে লেগে থাকবা, দেখবা নিশ্চিত ভালো করবা ইনশাল্লাহ। পরবর্তীতে আমি যখন বলছিলাম যে আমরা ফার্স্ট টাইমে যদি পড়তে যাই যে অর্থনীতির জনককে, আমরা বলবো অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের নাম তোমরা হয়তো শোনোনি। অ্যাডাম স্মিথ ইনি হচ্ছে স্কটল্যান্ডের একজন অর্থনীতিবিদ। ইনি যে গ্রন্থটা লেখে, সেই গ্রন্থটার নাম হচ্ছে
অ্যান্ড ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস ওয়েলথ অফ নেশন। আমরা ছোট করে মনে রাখবো দি ওয়েলথ অফ নেশন। এই গ্রন্থের জন্য উনি বিখ্যাত হন এবং এই গ্রন্থে উনি বলেন যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। অর্থনীতিকে বিভিন্নভাবে বিভিন্ন জন সংজ্ঞায়িত করেছেন, কিন্তু এই জনক কি বলেছে, শুধুমাত্র ছোট কথা, অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, মানে সম্পদ নিয়ে আলোচনা করে, অর্থনীতি সম্পদ নিয়ে আলোচনা করে। তার পরবর্তীতে বিভিন্ন রাইটার এসেছে, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছে। অধ্যাপক মার্শাল একজনের নাম, ইনি ইউএসএর একজন অর্থনীতিবিদ, মার্শাল পিগু ক্যানান। এই তিনজন রাইটার, এই তিনজন বলেছে অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। কল্যাণ মানে কি? কল্যাণ জিনিস, গতদিন আমি বলছিলাম যে প্রভার্টি ফ্যামিলিতে নোবেল প্রাইজ থেকে অমর্ত্য সেন, উনি কিন্তু কল্যাণের কারণে অর্থনীতি নোবেল পুরস্কার। কল্যাণ অর্থনীতি কি? কল্যাণ অর্থনীতি আমি তোমাকে একটু ছোট করে বলি, যে দেখা যাচ্ছে যে 5 জন মানুষকে যে পরিমাণ খাবার দিচ্ছি, এই খাবারই যদি 5 জন মানুষ না খেয়ে 6 জন মানুষ খায়, তাহলে কি হলো, একজন বেশি খাবার পেলো, এতে করে কি হলো, আগের তুলনায় এবার কল্যাণটা বেড়ে গেল। এটা হচ্ছে কল্যাণ। তো অর্থনীতি ওনারা বললো, মার্শাল পিগু ক্যানান এনারা বললো যে অর্থনীতি আসলে কল্যাণের বিজ্ঞান। আর অ্যাডাম স্মিথ কি বলছিল? অ্যাডাম স্মিথ বলছিল অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। তাহলে আমরা চিনতে শিখলাম অ্যাডাম স্মিথকে, তিনি বললো যে অর্থনীতি সম্পদের বিজ্ঞান। ইনি হচ্ছে অর্থনীতির জনক। আধুনিক অর্থনীতির জনক আছে, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে P.A. স্যামুয়েলসন। P.A. স্যামুয়েলসন কি করলো, ইকোনমিক্সকে কিন্তু আগে কোনো গণিত ছিল না, ফার্স্ট টাইমে কোনো গণিত ছিল না, কোনো পরিসংখ্যান ছিল না। তো পরবর্তীতে গণিত এবং পরিসংখ্যান যুক্ত করলেন এই P.A. স্যামুয়েলসন। এক যোগ করলে যেমন সত্য ঘটনা ঘটে, ইকোনমিক্সে ঠিক এরকম অনেক সত্য ঘটনা, মোস্ট অফ সত্য, মানে সবই সত্য ঘটনা ঘটে এবং চিত্রের সাহায্যে ঘটে। আমরাই দেখো, তোমরা অনেকে ফার্স্ট টাইমে পড়াশোনা করতে এসে অনেক সময় চিত্র দেখে ভয় পাও, কিন্তু তোমাদের ইমিডিয়েট যারা সেকেন্ড ইয়ার বা তার আগের সেকেন্ড ইয়ার আছে, তারা কোনো পরীক্ষা দিতে পারেনি, তো তাদেরকে আমি যখন আসি তখন তারা বলতো চিত্র দেখে ভয় পায়, চিত্র দেখে ভয় পাওয়ার কারণে ইকোনমিক্স নেয় না। এখন তাদের কাছে জিজ্ঞাসা করো যে চিত্রই তাদের ভালো লাগে, চিত্র থাকলে তারা বেশি মার্কস পায়, চিত্রগুলো খুবই সহজ এবং সাবলীল, ভয় পাওয়ার কোনো কিছু নেই। বরং থিওরি লিখে বেশি মার্কস পাওয়া যায় না, চিত্র দিয়ে অনেক বেশি, 10-এ 10 পাওয়া যায়, 5-এ 5 পাওয়া যায়, 3-এ 3 পাওয়া যায়। এই জিনিসগুলো খুব সহজ এবং খুব সাবলীল। আমি বারবারই বলছি যে এক যোগ করে যেমন 2 হয়, এই কাউন্ট করা যে পারে, ইকোনমিক্সের চিত্রগুলো সে পারবে। ইকোনমিক্সের যে অঙ্ক আছে ছোট ছোট এই ছোট ছোট যোগ বিয়োগ করা, এইগুলাও সে পারবে। তো যেটা বলছিলাম, অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, P.A. স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক। তো অ্যাডাম স্মিথ বললো অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, আর মার্শাল পিগু ক্যানান, এই তিনজন বললো যে অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। আর একজন বললাম P.A. স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক, ইনি বলছে যে প্রাচুর্যের বিজ্ঞান। ইনার বইয়ের নাম দি ফাউন্ডেশন অফ দি অ্যানালাইসিস, দি ফাউন্ডেশন অফ ইকোনমিক্স অ্যানালাইসিস। P.A. স্যামুয়েলসনের বইয়ের নাম দি ফাউন্ডেশন অফ ইকোনমিক্স অ্যানালাইসিস। এই বইতে উনি বলে যে অর্থনীতি হচ্ছে অপ্রাচুর্যের বিজ্ঞান। অপ্রাচুর্য মানে কি? যা প্রাচুর্য নয়, মানে অনেক নয়, তাহলে কম, মানে এই কথাটা আবার বলা যায় এইভাবে যে দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য মানে কি? দেখো, আমি তোমাদের আরেকটা কথা বলি, হীরা পানি ধাঁধা আছে, মানে উনি বলছে, একজন ইকোনমিক্স বলছে যে এটা আবার কেমন কথা, হীরা এত মূল্যবান কেন আর পানি এত সস্তা কেন? পানির দাম এত কম, জীবনের জন্য পানি এত প্রয়োজন, পানি ছাড়া মানুষ বাঁচে না, অথচ পানির দাম কম। আর হীরা ছাড়া তো জীবন বাঁচে, তাহলে হীরার দাম বেশি কেন? তোমাদের কাছে প্রশ্ন থাকলো আমার, আজকে ভাববা আসলে হীরার দাম বেশি কেন, পানির দাম কম কেন? কারণ কি? কারণ তোমরা হয়তো অনেকে বলতে পারো যে পানির যোগান বেশি, মানে পানি অ্যাভেলেবেল বেশি, কিন্তু হীরাটা আসলে অ্যাভেলেবেল না। এইটা হচ্ছে সম্পদ। যেই জিনিসগুলো দুষ্প্রাপ্য, যেগুলো পাওয়া কঠিন, সেই জিনিসগুলো কিন্তু আসলে সম্পদের মূল কথা, যে ওই জিনিসটা আসলে অপ্রাচুর্য আছে। যাই হোক, এখানে সব থেকে গ্রহণযোগ্য ইকোনমিক্সের যে গ্রহণযোগ্য এবং সুন্দর সংজ্ঞা দিয়েছেন, ইনি হচ্ছে এল রবিন্স। এল রবিন্স ওনাদের পরে এসছে, এল রবিন্স বলছে, ওনার একটা গ্রন্থ আছে, অ্যান এসে অন দি নেচার অ্যান্ড সিগনিফিকেন্স ইকোনমিক সায়েন্স। এই নেচার অ্যান্ড সিগনিফিকেন্স সায়েন্সে উনি বলছে যে অর্থনীতি হচ্ছে একটা বিজ্ঞান। কত সুন্দর কথা বলছে, অর্থনীতিকে একটা বিজ্ঞানের সাথে তুলনা করতে বলছে। অর্থনীতি একটা হচ্ছে বিজ্ঞান, যা মানুষের অসীম অভাব, অসীম না বলছে, অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের মানব আচরণ বিশ্লেষণ করে।
তো হিসাবটা দেখো যে কত সুন্দর করে উনি বলছে যে অসীম অভাব, যেখানে অভাবের কোনো শেষ নেই। দুষ্প্রাপ্য সম্পদ, মানে সম্পদ দুষ্প্রাপ্য, সম্পদ কম। অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় করবে, দুইটার ভিতরে একটা ব্যালেন্স চিন্তা করবে, সমন্বয় করবে, সমন্বয় করে মানুষের যে মানব আচরণ, আমার প্রত্যেকটা মানুষের যে মানব আচরণ, এই মানব আচরণ সম্পর্কে বিশ্লেষণ করে। তো ইনি প্রথমে অর্থনীতিকে একটা আরেকটা কথা, খুব সুন্দর কথা বলেছে যে বিকল্প ব্যবহার্য। বিকল্প কথাটার কথা কিন্তু খুব সুন্দর একটা কথা। বিকল্প কি? বিকল্প জিনিসটা কিরকম? আমরা যদি 1 কাপ চা 1 কাপ কফি রাখি, তাহলে কফি এবং চা এই দুইটা কি একটা একটা বিকল্প। মানে কফি ব্যবহার না করে আমি চা ব্যবহার করেও আমার তৃষ্ণা নিবারণ করতে পারি, ওই সেম প্যাটার্নের জিনিসটা উপযোগ পেতে পারি। উপযোগ যেরকম গুড় বা চিনি, গুড় অথবা চিনি, এই গুড় অথবা চিনির একটা আরেকটা বিকল্প। মানে যে কোনো একটা দিয়েই আমার কাজটা চলতে পারে, যে কোনো একটা বাদ দিয়ে, সম্পূর্ণ একটা বাদ দিয়ে আরেকটাকে আমি গ্রহণ করলে আমার ওই উপযোগটা মিটে যাবে। উপযোগ জিনিসটা কিরকম? উপযোগ জিনিসটা, এই যে উপযোগ কথা নিয়ে আসলেও কিন্তু অধ্যাপক মার্শাল, দ্য প্রিন্সিপাল ইকোনমিক্স অফ সায়েন্সে উনি বলছেন, দ্য প্রিন্সিপাল ইকোনমিক্স, উনি তোমার উপযোগ কথা নিয়ে। উপযোগ মানে আমি কোনো দ্রব্য খেয়ে কি পরিমাণ উপকার পাবো। দেখা যাচ্ছে একটা আপেল বা একটা কমলা খেয়ে আমি, ওই আপেলটা খেয়ে আমি কি পরিমাণ উপকার পাবো, এই উপকারটা হচ্ছে উপযোগ। খুবই মজার থিম এবং খুবই মজার জিনিস আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো। যাই হোক, আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, তারপরেও আমি আরেকবার রিভিশন দিয়ে আমরা আসলে সংজ্ঞাগুলো রিভিশন দিব, যে এই আজকের প্যাটার্নে আমরা শুধু সংজ্ঞাগুলো আলোচনা করলাম এবং আমরা আমাদের অর্থনীতির জনককে চিনতে শিখলাম, আধুনিক অর্থনীতির জনককে চিনতে শিখলাম। তাহলে অর্থনীতির জনক বললাম হচ্ছে অ্যাডাম স্মিথ। উনি বলেছে অর্থনীতি সম্পদের বিজ্ঞান। এদিকে আসলে যে অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান, মার্শাল পি বুক্যানান। এখানে পিএস স্যামুয়েলসন বলছে যে অপ্রাচুর্যের বিজ্ঞান, পিএস স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক। আর স্ট্যালিন হেগ বলছে যে অর্থনীতি মূলত হচ্ছে স্বল্পতা বিজ্ঞান এবং স্বল্পতা থেকেই এর আবির্ভাব হয়েছে। আমরা প্রথম পেজটা তুমি একটু বইয়ের উল্টায় দেখবা, তোমার খুব বেশি পড়ার দরকার, মুখস্থ করার দরকার নেই। তুমি শুধু বারবার দেখতে থাকো, আমার কথা শুনতে থাকো, এক সময় দেখবে সব মুখস্থ হয়ে গেছে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।